কিরে ওই হাবলা, তুই আমাদের ভার্সিটিতে এসেছিস কেন? কেন? ভার্সিটিতে আসতে গেলে নির্দিষ্ট কোনো কারণের দরকার আছে নাকি? ওরে বলদে বলে কি, এটা ভার্সিটি, এটাই শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সবাই পড়াশোনা করার জন্য আসে। কিন্তু তোর মতো ফকিন্নি এখানে কেন এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে ধরে নিন আমিও এখানে পড়াশোনা করার জন্যই এসেছি। ওরে হারামজাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর মতো ফকিন্নি করবে এরকম প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা? তোকে তো এখানে ঝাড়ুদারের জন্য কেউ রাখবে না। এক্সকিউজ মি ম্যাডাম, শুনুন, আমার এখানে ঝাড়ুদার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে পড়াশোনা করার জন্যই এসেছি। ও আচ্ছা, তাই বুঝি। তা মিস্টার ফকিন্নি, তুই কি জানিস এই ভার্সিটির সেশন ফি কত? জানিস প্রতি বছর আমাদের সরকারকে কত টাকা চার্জ করতে হয়? জানবো না কেন? অবশ্যই জানি। না জানি বলেই তো এখানে আসছি। ও আচ্ছা, তাই বুঝি। থাকিস তো বস্তিতে, তাহলে এখানকার পড়াশোনার খরচ বহন করবি কিভাবে? নাকি তোর বাপ মা 14 গোষ্ঠীকে নিয়ে ভিক্ষা করে তারপর ভার্সিটির খরচ চালাবি? দেখুন ম্যাডাম, আমি যাই করি না কেন সেসব কিছু নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করব, এইটুকুই জানি। আমার ব্যাপারে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ওরে আমার আইসে জমিদারের বংশধর, থাকে তো বস্তিতে, চেহারা দেখে তো এই ফকিন্নির মতো লাগে, আবার এত বড় বড় কথা। এই কথা বলেই মুখটাকে একটা ভেঙচি মারে প্রিয়াঙ্কা। তখনই প্রিয়াঙ্কার বান্ধবীরা তার দিকে তাকিয়ে বলতে থাকে, কি রে দোস্ত, কি ব্যাপার? তুই এই ছেলেটাকে চিনিস নাকি? কেন চিনব না? অবশ্যই চিনি। এই ছেলেটা আমাদের বাসার পরেই একটা বস্তি আছে, ওই বস্তিতেই থাকে। ও আচ্ছা, তাই বুঝি, বুঝতে পেরেছি। এখন বুঝি বস্তির ছেলেরাও ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে চলে আসে? আরে দোস্ত, বাদ দে সব কথা। ওদের মতো ফকিনীদের সামর্থ্য আছে নাকি আমাদের ভার্সিটির মতো একটা ভার্সিটিতে ঝাড়ুদার হওয়ার? ও তো যোগ্যতা নেই, ফালতু পার্ট নিতে এসেছে। দেখবি একটু পরেই লেজ গুটিয়ে পালাবে। কথাটা শুনেই প্রিয়াঙ্কার বান্ধবীরা সবাই একসঙ্গে উপমা করে হেসে উঠল। প্রিয়াঙ্কাও তাদের সঙ্গে যোগ দিল। অপরদিকে আশিক সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রিন্সিপালের রুমের দিকে পা বাড়ালো। প্রিন্সিপাল স্যার নিজের কেবিনে বসে কিছু একটা নিয়ে কাজ করছিলেন। আশিক তখনই প্রিন্সিপাল স্যারের কেবিনে পৌঁছায় আর প্রিন্সিপাল স্যারকে দেখেই বলতে থাকে, আসসালামু আলাইকুম স্যার, আমি আশিক। ওয়ালাইকুম আসসালাম। এসো, ভেতরে এসো, তোমার বাবা আমাকে ফোন করেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার, আপনাকে তো আর আমার নতুন করে কোনো কিছুই বলতে হবে না। না না, একদমই নয়। তোমাকে নতুন করে আর কোনো কিছু বলতে হবে না। তোমার বাবার সঙ্গে আমার সমস্ত কথা হয়ে গেছে। তুমি এখন নিজের ইচ্ছা মতো যেখানেই থাকতে পারো, যতদিন ইচ্ছা হয় তোমার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনি একটা কাজ করুন, আমাকে অনার্স থার্ড সেমিস্টারের ক্লাসরুমটা দেখিয়ে দিন। এই বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো আশিক। আর এদিকে প্রিন্সিপাল স্যার তখনই ইউনিভার্সিটি সিকিউরিটি গার্ডকে ডেকে আশিককে অনার্স থার্ড সেমিস্টারের ক্লাসরুমে পৌঁছে দিতে বলল। আশিক সিকিউরিটি গার্ডের সঙ্গে ক্লাসরুমে চলে গেল। এখনও ছেলেমেয়েরা সেরকম আসেনি, কয়েকজন এসেছে মাত্র। সবাই আশিকের দিকে হা করে তাকিয়ে আছে। তারা এমনভাবে আশিকের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে যেন ভিন গ্রহ থেকে কোনো আজব প্রাণী ভুল করে এখানে চলে এসেছে। আশিকও আগ্রহ নিয়ে চারপাশের সবাইকে দেখে যাচ্ছে। বড়ই অদ্ভুত আর বেমানান লাগছে তাকে সেখানে। কিন্তু কি করবে, কিছুদিন তাকে এখানেই অবস্থান করতে হবে। হঠাৎ করেই একটা ছেলে আশিকের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে ফকিন্নি, তুই এখানে কি করছিস? ক্লাসরুমের ভেতরে তোকে ঢুকতে দিয়েছে কে? আশিক ছেলেটার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল আর চারপাশে মাথা ঘোরাচ্ছিল। তখনই আবারও ছেলেটা আশিকের শার্টের কলার চেপে ধরে আর বলতে থাকে, কিরে ফকিন্নির বাচ্চা, তোকে আমি কি বললাম? তুই শুনতে পাস না? তোকে ভার্সিটিতে ঢুকতে দিয়েছে কে? তোর মতো ফকিন্নিকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? আরে, আপনি তো বড় আজব মানুষ। আমি এখানে পড়াশোনা করতে এসেছি। এখানে আমি আমার নিজের যোগ্যতায় এসেছি, কারো রিকোয়েস্টে আসিনি। হা হা হা, হাসালে তুই আমাকে। তোর মতো ফকিন্নি করবে আমাদের মতো প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা?
কেন রে ভাই? আমি বুঝতে পারছি না এটা কোন হাদিসে লেখা আছে আমাদের মতো গরিব লোকেরা এরকম ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে না? তখন অজয় সেই কথাগুলোই বলতে লাগলো যেগুলো একটু আগেই প্রিয়াঙ্কা আশিককে তিরস্কার করে বলেছিল। আশিক এবারেও চুপ রয়ে গেল, অজয়ের সঙ্গে কোনো তর্ক করলো না। আর এদিকে তখনই ক্লাসের ঘন্টা পড়ে গেল। সব স্টুডেন্টরা ক্লাসে চলে আসে। দেখতে দেখতে টিচারও ক্লাসে চলে আসলো, আর সবাই ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ হতেই আবারও সব স্টুডেন্টরা আশিককে ঘিরে ধরল। তারা এমনটাই মনে করছে যেন ভিন গ্রহ থেকে কোনো প্রাণী ভুল করে এই ক্লাসরুমে চলে এসেছে। সবাই এক এক রকম প্রশ্ন বারবার আশিককে করেই চলেছে। আশিকও তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু তাতেও তাদের মন ভরছে না। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না আশিকের মতো একটা গরিব ছেলে এই ভার্সিটিতে পড়াশুনো করতে এসেছে। আসলে কি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন না? তো আশিকের মতো একটা গরিব ছেলে কেন একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াশুনো করতে এসেছে? তো ভিউয়ার্স, চলুন বিষয়টা আপনাদের খুলে বলি। আশিক কোনো গরিব ঘরের সন্তান নয়, সে কোটিপতি বাবার একমাত্র আদরের রাজপুত্র। আশিক একদম ছোটবেলা থেকেই পড়াশুনো করে। তার বয়সে যখন 4 বছর, তখনই সে ক্লাস 1-এ পড়াশুনো করত, তাই একটু দ্রুতই পড়াশুনো শেষ করতে পেরেছে। ছোটবেলা থেকেই গোয়েন্দা এবং সিআইডি গল্প পড়ত। সিআইডির প্রতিটা গল্পই তার খুবই অসাধারণ লাগলো। সে ছোটবেলা থেকেই একজন সিআইডি অফিসার হতে চাইত, আর সেই জন্যই ছোটবেলা থেকেই ছোটখাটো ব্যাপার নিয়ে ইনভেস্টিগেট করত। এইসব ব্যাপার নিয়ে তার ফ্যামিলিও তাকে কোনোদিন কোনো কিছু বলেনি। বললামই তো আপনাদের, আশিক তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আশিক যখন যেটা করতে চাইতো তার মা বাবা তাকে তখন সেটাই করতে দিত। পড়াশোনা শেষ করার পরপরই আশিক যোগ দিল সিআইডিতে। কিছুদিনের মধ্যেই সে একজন দুর্দান্ত সিআইডি অফিসারে পরিণত হলো। তুমি তো তার ছোটবেলা থেকেই এটা করার শখ ছিল এবং ছোটবেলা থেকেই এই সব কিছুই প্র্যাকটিস করত, সেই জন্য এই সব কিছুই তার কাছে সেরকম কোনো কঠিন ব্যাপার ছিল না। আশিক এই বস্তিতে উঠেছে একটা কেস সমাধান করার জন্য। যেহেতু সিআইডিতে নতুন জয়েন করেছে, সবেমাত্র 6 মাস মতো হয়েছে, কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা ভালো ভালো কেস হ্যান্ডেল করার কারণে ডিপার্টমেন্ট এখন তাকে একটা বড় সড়ো কেসের জন্য মাঠে ছেড়ে দিয়েছে। যেই কেসটা ঝুলে আছে বিগত প্রায় 6 বছর ধরে, কোনো সিআইডি অফিসার বা অন্য কোনো পুলিশ অফিসারও এই কেসের তদন্ত ঠিকঠাক করতে পারছে না, আর এটাকে শেষও করতে পারছে না। সেই জন্য আশিক যেহেতু মোটামুটি বেশ কয়েকটা কেস সফলভাবে শেষ করতে পেরেছে, এই কেসের দায়িত্ব ডিপার্টমেন্ট থেকে আশিককেই দেওয়া হয়েছে। আর সেই কারণেই আশিক কোটিপতি বাবার একমাত্র আদরের রাজপুত্র হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কাদের বাসার সামনে বস্তিতে উঠেছে, যাতে তার পরিচয় গোপন রাখতে পারে এবং কেসের ইনভেস্টিগেশন খুব সহজেই করতে পারে। আর তার জন্য প্রয়োজন ছিল এই ভার্সিটিতে প্রবেশ করা, কারণ এই ভার্সিটির ভিতরেও লুকিয়ে রয়েছে অনেকগুলো গোপন সূত্র, যার কারণে প্রিন্সিপালের সহায়তা নিয়ে আশিকের এই ভার্সিটিতে প্রবেশ করা। যদিও প্রিন্সিপাল স্যার এই সব ব্যাপারে সবকিছুই জানেন, কিন্তু প্রিন্সিপাল স্যার কাউকেই কোনো কিছু বলবেন না, কারণ তিনিও চান এই কেসটা সলভ হোক। এদিকে আশিক তখন সিআইডি অফিসার কিংবা কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে সেজে এই কেসটা ইনভেস্টিগেশন করতে পারত না। সেই জন্যই বস্তিতে উঠে গরিব ছেলের বেশ ধরে ভার্সিটিতে প্রবেশ করা, যাতে কেউ তার গতিবিধি লক্ষ্য না করে এবং সে খুব সহজেই এই কেসটাকে হ্যান্ডেল করতে পারে। তো ভিউয়ার্স, চলুন গল্পের বর্তমান সময়ে ফিরে আসা যাক। স্টুডেন্টরা সবাই আবারও আশিককে চেপে ধরেছিল আশিকের ব্যাপারে সবকিছু জানার জন্য, কিন্তু আশিক খুব সুচতুরতার সঙ্গে সবকিছু এড়িয়ে গেল আর বলতে লাগলো, দেখুন, আপনারা এখানে টাকা দিয়ে পড়াশোনা করতে এসেছেন, আর আমিও এখানে টাকা দিয়ে পড়াশোনা করতে এসেছি। ভার্সিটি অথরিটি নিশ্চয়ই আমাকে টাকা ছাড়া এই ভার্সিটিতে পড়াশোনা করতে দেবে না, তাই না? তাই আমি আশা রাখবো আপনারা এই ব্যাপারে আর আগ্রহ দেখাবেন না। এই কথা বলে আশিক কথাটা ঘুরিয়ে নিল, আর এদিকে তখন ক্লাসের স্টুডেন্টরাও আশিকে আর কোনো কথা বলার সাহস পেল না। সাহস বলে ভুল হবে, তারা আশিকের কাছ থেকে আর কোনো কিছু জানার মতো বা জিজ্ঞাসা করার মতো ওয়ে খুঁজে পাচ্ছিল না, কারণ এটা তো একদম সত্য কথাই যে একটা প্রাইভেট ভার্সিটিতে টাকা পয়সা ছাড়া কেউ এখানে পড়াশোনা করতে আসতে পারে না। তাই এসব ফালতু কথা এখানে না বলাই বেটার। অপরদিকে আমাদের গল্পের নায়িকা প্রিয়াঙ্কা, সেও কোটিপতি বাবার একমাত্র আদরের রাজকন্যা। প্রিয়াঙ্কার বাবা ঢাকা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন, আর এদিকে প্রিয়াঙ্কাও ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই বলা চলে, যদিও তার
প্রিয়াঙ্কার রেজাল্ট পাবলিক ভার্সিটিগুলোতে চান্স পাওয়ার মতো ছিল, কিন্তু তার ইচ্ছে ছিল সে প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করবে। তার মতে প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করতে পারবে, আর পাবলিক ভার্সিটিগুলোতে তো গরিব লোকেদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তোর বাবাও মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দেন এবং তাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করান। তারপর থেকেই এখানেই শুরু হয় প্রিয়াঙ্কার পড়াশোনা। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। সেদিন ভার্সিটি ছুটি হলো দুপুর 2টার দিকে। আশিক ভার্সিটি থেকে বের হয়ে হেঁটে হেঁটে বস্তির দিকে এগিয়ে যাচ্ছিল, আর এদিকে তখনই প্রিয়াঙ্কা তার গাড়ি নিয়ে বাসায় পৌঁছাচ্ছিল। প্রিয়াঙ্কার বাসা ক্রস করে আশিকের বস্তিতে যেতে হয়। যেই না প্রিয়াঙ্কা তার আশিক বাসা ক্রস করবে, তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে গাড়ি চালিয়ে এসে আশিককে পিছন থেকে ধাক্কা মারে। আশিক তাল সামলাতে না পেরে ছিটকে একটা গাছের সঙ্গে বাড়ি খালো। তার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। এদিকে পায়েও প্রচন্ড ব্যথা পেল। সে ব্যথায় কাতরাতে শুরু করলো, কিন্তু প্রিয়াঙ্কা সেদিকে কোনো লক্ষ্য করলো না। সে গাড়ি চালিয়ে বাসার ভিতরে ঢুকে গেল। এই ব্যাপারটা দেখতে পেল প্রিয়াঙ্কাদের বাসার দারোয়ান। সে আশিককে দেখতে পেয়ে দৌড়ে আশিকের কাছে ছুটে চলে আসলো। আশিককে উঠে বসালো আর তারপর বলতে লাগলো, আপনার কি বেশি ব্যথা লেগেছে? না, সেরকম কিছুই হয়নি। আমাকে প্লিজ একটু বুঝতে পৌঁছে দিতে পারবেন? কেন পারবো না? অবশ্যই পারবো। আপনি আমার কাঁধে হাত রাখুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কার বাসার দারোয়ান আশিককে কাঁধে তুলে নিল আর তারপর আশিকের রুম পর্যন্ত পৌঁছে দিল। তারপর দারোয়ান সেখান থেকে চলে গেল। এদিকে আশিক তখনই তার বন্ধুকে ফোন করলো। দোস্ত, তুই এক্ষুনি একবার একটু আমার বাসায় আয়, একটু প্রবলেম হয়েছে। কেন রে ভাই, কি হয়েছে? তুই আমাকে খুলে বল, আমি তো ডিউটিতে আছি। সেরকম কিছুই হয়নি, মাথায় একটু চোট পেয়েছি। তুই যদি এখন আসতে পারতি তাহলে ভালো হতো, তা না হলে আবার আমাকে বাইরে যেতে হবে। এই বলে আশিক ফোনটা কেটে দিল, আর এদিকে তার ডাক্তার বন্ধু তখন আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে সোজা বস্তিতে চলে আসে। আশিকের রুমে প্রবেশ করে দেখতে পায় আশিক বিছানার ওপর শুয়ে আছে আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তার ডাক্তার বন্ধু তাড়াতাড়ি করে মাথায় ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধ দিয়ে দিল এবং ওষুধগুলো খেয়ে তাকে বিশ্রাম নিতে বলল, আর তারপরেই ডাক্তার সেখান থেকে চলে গেল। এদিকে পরের দিন সকালবেলা মাথায় ব্যান্ডেজ নিয়ে ভার্সিটিতে উপস্থিত হলো আশিক। এদিকে প্রিয়াঙ্কা এবং তার বান্ধবীরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। আশিককে দেখা মাত্রই প্রিয়াঙ্কা বলতে লাগলো, ওরে ফকিন্নি, আজ আবার ভাব করে এখানে এসেছিস নাকি মাথায় ব্যান্ডেজ দিয়ে সবার কাছে টাকা চাইতে? আগে না ম্যাডাম, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। কাল মাথায় একটু ব্যথা পেয়েছি, তাই ব্যান্ডেজ করা। ও আচ্ছা, এই কথা তোদের মতো ছেলেদের আমার ও আচ্ছা, এই কথা তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। এখন বলবি যে মাথায় ব্যথা পেয়েছিস, চিকিৎসা করার জন্য টাকা নেই, যাতে এবার সিটির ফান্ড থেকে তোকে কিছু সাহায্য করা হয়, তাই তো? না ম্যাডাম, আপনি যেরকমটা ভাবছেন আমি সেরকম কোনো কিছুই করব না। আমার ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু এখানেই পড়াশোনা করতে এসেছি। আমি আপনাদের কাছ থেকে টাকা কেন নেব? আশিক খুব ভালোভাবেই বুঝতে পারলো এখানে দাঁড়িয়ে থাকলে তাকে আরও অনেক রকম কথার সম্মুখীন হতে হবে। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হয় ওদের কথার সম্মুখীন না হয়ে এখান থেকে চলে যাওয়া। তাই আশিক সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের ক্লাসরুমের দিকে পা বাড়ালো। কিন্তু তাতেও আশিককে নিয়ে সমালোচনা কমলো না। প্রিয়াঙ্কার বান্ধবীরা সবাই আশিককে নিয়ে সমালোচনা করতেই লাগলো। আচ্ছা দোস্ত, বুঝলাম না, কাল আমরা এই ছেলেটাকে এত অপমান করলাম, কিন্তু আজ এত কিছুর পরেও আবারও ভার্সিটিতে এসেছে। এর কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? তুই তো এটুকু বলেছিস, জানিস ওর মাথায় ব্যান্ডেজ কেন? এই বলে প্রিয়াঙ্কা গতকালকের ঘটনা তার বান্ধবীদের খুলে বলল। এই কথা শুনে তার বান্ধবীরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ছেলেটা কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি, আর এদিকে আজ আবার ভার্সিটিতে এসেছে। ওরা জিজ্ঞাসা করার পরেও কোনো উত্তর দেয়নি। এভাবেই কথা চলছিল প্রিয়াঙ্কা এবং তার বান্ধবীদের মাঝে। এভাবে দেখতে দেখতে ক্লাসের সময় হয়ে গেল। ঘন্টা পড়ে যাওয়াতে সবাই ক্লাসে চলে গেল। এভাবেই যাচ্ছিল দিনগুলো। দেখতে দেখতে অনেক দিনই মোটামুটি চলে গেল, প্রায় 15 দিনের মতো। এদিকে আশিকও নিয়মিত ভার্সিটিতে আসছে। তার ভার্সিটিতে আসার একটাই কারণ, সেটা হলো ইনভেস্টিগেশন। আপনারা একদম ঠিক শুনেছেন, এই ভার্সিটির সিনিয়র ব্যাচ মানে অনার্স ফাইনাল ইয়ারের কিছু ছাত্র আছে যারা কিনা এই ভার্সিটিতে দিনের পর দিন কুকর্ম চালিয়ে বেড়াচ্ছে, যারা বছরের পর বছর সেমিস্টারে আটকে আছে শুধুমাত্র ভার্সিটি থেকে এসব কুকর্ম চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে এসব কিছু থেকে ফিরিয়ে আনার মতো কোনো রাস্তা নেই। অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছে না। আর সেজন্যই আশিকের এখানে আসা। গত 1 মাস আগেও একটা মেয়ে এই ভার্সিটিতে আত্মহত্যা করেছে। তার কারণ রেপ। মেয়েটা আত্মহত্যা করার আগে ছোট্ট একটা নোট লিখে গেছে সে ধর্ষিত হয়েছে এই ভার্সিটিরই কোনো স্টুডেন্টদের হাতে। কিন্তু কে সেটা এই নাম এখনো কেউ জানে না। আর মেয়েটা সেই নোটে এই নামটা উল্লেখ করেনি। তবে সিআইডির একটা টিম গোপন সূত্রে অনুসন্ধান করে জানতে পেরেছে এই সব কিছুর পিছনে ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট দায়ী। আর সেজন্যই আশিকের এখানে আসা। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে ফিরে যাই আর কি হতে চলেছে সেটাই দেখা যাক। বেশ কয়েকদিন পর হঠাৎ করে একদিন সকালবেলা ভার্সিটিতে আসে আশিক। তখনই দেখতে পাই কিছু ছেলেপেলে মিলে ফার্স্ট ইয়ারের একটা মেয়েকে বিরক্ত করছে। আশিক সেদিকে এগিয়ে গেল আর বলতে লাগলো,
কি ব্যাপার ভাইয়া, আপনারা সবাই মিলে এই মেয়েটাকে টিচ করছেন কেন? এই হারামজাদা ফকিন্নির বাচ্চা, কে রে তুই? এখানে কেন এসেছিস? আর আমাদের কাজের মধ্যে তোকে মাথা ঘামাতে কে বলেছে? ভাইয়া, আমি এই ভার্সিটিতে নতুন এসেছি, আমাকে মাথা ঘামাতে কেউই বলেনি। কিন্তু দেখলাম আপনারা সবাই মিলে একটা মেয়েকে এভাবে হ্যারাস করছেন, এটা তো ঠিক হচ্ছে না। ওই ফকিন্নির বাচ্চা, এখন আমাদেরকে তোর কাছ থেকে শিখতে হবে নাকি কোনটা ঠিক কোনটা বলতো? চুপচাপ এখান থেকে চলে যা। নিজের ভালো চাস তো মান সম্মান নিয়ে এখান থেকে বিদায় হ। কিন্তু ভাইয়া, আপনার মেয়েটার সঙ্গে এসব কেন করছেন? মেয়েটাকে ছেড়ে দিন না প্লিজ। এইভাবে কেন মেয়েটার গায়ে হাত দিচ্ছেন? এই হারামজাদার বাচ্চা, সোজা কথায় কাজ হবে না, এটার পাছায় কয়টা লাগাতো। কথাটা রৌদ্র তার সাঙ্গপাঙ্গদের ইশারা করে বলে, তখনই ওই ছেলেগুলো আশিকের দিকে তেড়ে আসে আর সমানে কিল ঘুষি মারতে থাকে। আশিক ওদের সামনে যেন একদম ছোট পুতুলের মতো হয়ে গেছে। ওরা সবাই মিলে আশিককে মারতেছে আর আশিক পড়ে পড়ে মার খাইতেছে, কোনো কিছুই করতেছে না। আর ঠিক ওই মুহূর্তে প্রিয়াঙ্কা যাচ্ছিল ওই দিক দিয়ে। প্রিয়াঙ্কার ব্যাপারটা চোখে পড়াতে এসে এগিয়ে আসলো। আশিক এভাবে মার খেতে দেখে এই প্রথমবার প্রিয়াঙ্কার কেন যেন খারাপ লেগে গেল। সে সবাইকে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই কি হচ্ছে এখানে? তোমরা এই ছেলেটাকে এইভাবে মারছো কেন? ও কি করেছে তোমাদের সঙ্গে? প্রিয়াঙ্কা, তুমি এখান থেকে চলে যাও, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এসব কিছুর মাঝখানে তুমি নিজেকে ইনভলভ করো না। আরে আজব ব্যাপার, আমি এসব কিছুর মাঝখানে নিজেকে ইনভলভ করতে যাব কেন? ও গ্রাম থেকে উঠে আসা সাধারণ একটা ছেলে, হাপাগোব্বা টাইপের। আমার তো মনে হয় ও এমন কিছুই করতে পারে না, যার কারণে তোমরা ওকে এভাবে মারধর করতে পারো। আরে প্রিয়াঙ্কা, তোমাকে বললাম না এখানে কোনো কিছুই হয়নি, তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। না, আমি এখান থেকে এক মুহূর্তের জন্য যাব না, যতক্ষণ পর্যন্ত আমি এটা জানতে না পারি যে তোমরা ওকে কেন মারছো। আমার তো ছেলেটাকে দেখে কোনো ঝামেলা করার মতো ছেলে মনে হয় না। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টেনে দাঁড় করালো আর তারপর শরীর মুছে দিতে দিতে বলতে লাগলো, এই হাবলা, কি হয়েছে এখানে? তুই এদের সামনে কেন এসেছিলি? আশিক তখন প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে প্রিয়াঙ্কা ওই ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শোনো, প্রথমত তোমরা যেটা করেছো সেটা একদম ঠিক কাজ হচ্ছে না। দ্বিতীয়ত ও এখানে নতুন এসেছে, ও এসবের কোনো কিছু জানে না, তাই তোমরা এসব কিছুর মধ্যে ওকে জড়িও না। ওকে তো দেখতেই পাচ্ছো, একদম হাবলার মতো দেখতে। হ্যাঁ, সেই জন্যই তো বলেছিলাম চুপচাপ এখান থেকে চলে যেতে, কিন্তু ও কেন আমাদের কাছে পাতা দিয়েছে, সেই জন্যই তো আমার রাগ উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ, আর কখনো ওকে এভাবে মারধর করবে না। এই বলে প্রিয়াঙ্কা আশিককে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আশিক সেখান থেকে যেতে চাইছিল না। সে প্রিয়াঙ্কাকে বারবার বলছিল, আপু, প্লিজ আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন না। ওরা মেয়েটার সঙ্গে খারাপ কিছু করবে, প্লিজ আপনি মেয়েটাকে নিয়ে আসুন। আরে হারামজাদা, নিজে বাঁচলে বাপের নাম। তুই যে ওদের সঙ্গে ঝামেলা করছিস, জানিস ওদের হাত কত লম্বা? দেখুন আপু, আমি সেই সব কিছু জানি না আর জানতেও চাই না, কিন্তু আমার মনে হয় একজন মানুষ হিসেবে মেয়েটাকে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব। প্লিজ আপু, আপনি যান না, ওই মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসুন। আচ্ছা তোর কি মরার ইচ্ছে হয়েছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে আমি ভার্সিটির পুরো স্টুডেন্ট হয়ে ওদের সঙ্গে ঝামেলা করতে চাইছি না, সেখানে তুই কেন কাল এসে আজকে এখানে মাতব্বরি করতে চাইছিস? আপু, ছেলে মানুষের সঙ্গে কিছু করলে আমি এখানে মাতব্বরি করতে চাইতাম না, কিন্তু ওরা একটা মেয়ের শরীরে হাত দিয়েছে। প্লিজ আপু, একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে বিপদে ফেলে চলে যাবেন না। আই এম সরি টু সে, এখানে আমার কোনো কিছুই করার নেই। আমাকে এখান থেকে চলে যেতেই হবে। আমি নিজের কাঁধে বিপদ ডেকে আনতে চাই না। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে গেল, যদিও আশিক সেখান থেকে যেতে চায়নি। প্রিয়াঙ্কা আশিককে নিয়ে ভার্সিটির ক্যান্টিনে চলে আসলো, যেখানে এসে এক বোতল পানি এগিয়ে দিল আশিকের দিকে, বলল হাত মুখ ধুয়ে নিতে। কিন্তু আশিকের এখনও সেই কথাটাই মনে পড়ছে। ওই ছেলেগুলো মেয়েটাকে টিজ করছে, আশিক মেয়েটার চিৎকারগুলো সহ্য করতে পারছে না, তাই সে আবারও সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল। তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে আশিকের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, দেখ ভাই, তোকে দেখে খুব সাধারণ ঘরের ছেলে বলে মনে হয়। আমি চাই না তুই এখানে এমন কিছু করিস যাতে তোর মা বাবা তোকে হারিয়ে ফেলে।
আচ্ছা আপু, আমি বুঝলাম না, আপনি এমন কেন বলছেন? ওই মেয়েটাকে বাঁচাতে গেলে আমার আব্বু আম্মু আমাকে কেন হারাতে যাবে? প্রাইভেট ভার্সিটি সেটা ঠিক আছে, কিন্তু এমন কিছু জানোয়ার বাস করে যারা মেয়েদেরকে মানুষ বলে মনে করে না, মেয়েদেরকে নিজেদের ভোগ্য বস্তু বলে মনে করে। মানে কি আপু? আমি আপনার কথার মানেটা বুঝতে পারছি না। তোর বোঝার কোনো প্রয়োজন নেই। ওদের কাছে মেয়ে হলো টিস্যু পেপারের মতো। আমি কেন বেঁচে গেছি জানিস? আমার বাবা শহরের নামকরা 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন। আমার সাথে কোনো কিছু করলে আমার বাবা ওদের জেলের ভাত খাইয়ে ছাড়বে, তাই ওরা আমার সঙ্গে কথা বলতেও ভয় পায়। কিন্তু আপু, ওই মেয়েটা খুবই সাধারণ ঘরের মেয়ে। ওই মেয়েটার সঙ্গে যে ওরা এসব কিছু করছে, মেয়েটার কি হবে একবারও ভেবে দেখেছেন? বললাম তো, সেসব কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই তো নিজের চরকায় তেল দিয়ে আর ওই দিককে কখনো নজর দিবি না। এই বলে প্রিয়াঙ্কা আশিক এবং তার জন্য খাবার অর্ডার করলো। আবার চলে আসলে আশিক এবং প্রিয়াঙ্কা দুজনে একসাথে খাবারটা খেয়ে নিল। কিন্তু আশিকের এখনো মন পড়ে আছে ওই মেয়েটার কাছে। জানি না ওরা কি করছে এই মেয়েটার সঙ্গে। আশিকের গলা দিয়ে যেন খাবার নামছে না। আবার হাতি নিয়ে বসে আছে। তখনই প্রিয়াঙ্কা আবারও আশিককে একটা ধমক দেয় আর খাবারটা খেয়ে নিতে বলে। আশি তখন আর কোনো কথা না বলে খাবারটা খেয়ে নিল। আর তারপর দুজনে ক্যান্টিন থেকে বের হয়ে ক্লাসরুমে চলে আসলো। আশি ক্লাসে বসে আছে, কিন্তু এখনও তার মন থেকে সেই ঘটনা মুহূর্তের জন্য মুছে যাচ্ছে না। সে মনে মনে চিন্তা করছে, এই মেয়েটাও না জানি কালকের খবরের হেডলাইন হয়ে যায়। আশিক ক্লাসরুম থেকে বের হয়ে আসলো। ক্যাম্পাসে এসে কাউকে দেখতে পেল না। সে ভার্সিটি থেকে বের হয়ে আসলো সোজা অফিসে। অফিসের তার বস তার সামনে দাঁড়িয়ে আছে। আশিক তার বসকে বলতে লাগলো, স্যার, আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি ওই ধর্ষককে ধরতে পারবো। আজ ভার্সিটিতে আমি এমন কিছুই দেখেছি। বল কি তাহলে? তো এটা খুব ভালো খবর। আর হ্যাঁ, তোমাকে তো আমি বলে দিয়েছি, তুমি যদি এই কেসটা সফল করতে পারো তাহলে তোমার প্রমোশন হবে। আচ্ছা, তুমি আদৌ পারবে তো এই কেসটা সফল করতে? অবশ্যই আমি পারবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, দেখবেন আমি খুব সহজভাবে এই কেসটাকে সলভ করে ফেলবো। অবশ্যই। এখন বলো তুমি কিভাবে ওই কেস সলভ করতে চলেছো? অতঃপর একটু আগে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা আশিক তার বসকে খুলে বলল। সবকিছু শুনে বস আশিককে বলতে লাগলো, কি বলো? তাহলে তো আজ রাতের মধ্যেই ওই মেয়েটাকে প্রোটেক্ট করতে হবে, তা না হলে কাল সকালে হয়তো মেয়েটা খবরের হেডলাইন হয়ে যাবে। হ্যাঁ স্যার, এটা আপনি একদম ঠিক বলেছেন। আমাদের যা কিছু করার আজ রাতের মধ্যেই করতে হবে। মেয়েটার ব্যাপারে সমস্ত কিছু খোঁজ নিতে হবে। তাহলে আর বসে আছো কেন? মেয়েটার ব্যাপারে খোঁজ লাগাও, যত লোক প্রয়োজন হয় লাগাও। আমাদের শুধু কেসটাকে সলভ করা চাই। অতঃপর বসের সঙ্গে কথা বলা শেষ করে অফিস থেকে বের হয়ে গেল আশিক। আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে কি করা যায়, মেয়েটার পরিচয় কিভাবে জানা যাবে। এই মেয়েটার পরিচয় জানার একমাত্র উপায় ভার্সিটি। তাই আশিক আর এক মুহূর্ত দেরি না করে ভার্সিটির প্রিন্সিপালকে ফোন দিল। কিন্তু আশিক মেয়েটার পরিচয় জানতো না, তাই প্রিন্সিপালের কাছ থেকে সেরকম কোনো সুযোগ সুবিধা নিতে পারল না। তখনই প্রিন্সিপাল স্যার আশিককে বলে একটু ভার্সিটিতে চলে যাওয়ার জন্য, রেজিস্টারে মেয়েটার ছবি দেখে চিনতে পারে কিনা সেটার জন্য। আশি তখনক্ষণ এক মুহূর্ত দেরি না করে ভার্সিটিতে চলে গেল। তারপর রেজিস্টার্ড খাতা থেকে মেয়েটার নাম পরিচয় সবকিছুই জেনে নিল। প্রিন্সিপাল স্যারের কাছ থেকে মেয়েটার ঠিকানা নোট করে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায় আশিক সোজা মেয়েটার বাসায়। কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজা খুলে দিল। আশিক ওনাকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো আর মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করলো। তখনই ওই মধ্যবয়স্ক মহিলা আশিককে বলতে লাগলো, ও, আপনি রূপার কথা বলতেছেন? রূপা তো নিজের রুমে বিশ্রাম নিতে এসে, ওর সাথে আপনার কি দরকার? কোন তো শুনি। দেখুন, ও আমার ক্লাসমেট। ওর সঙ্গে আমার একটু দরকার আছে, একটা নোট নেওয়ার আছে। আমি ওর সঙ্গে একটু দেখা করতে পারি? যদি আপনি পারমিশন দেন তো। হ্যাঁ ভিউয়ার্স, আশিককে দেখতে এখনও একদম পিচি পিচি লাগে। তাকে দেখে মনেই হয় না যে সে একজন সিআইডি অফিসার, আর যার কারণে সহজে কেউ তাকে সন্দেহ করতে পারে না। এদিকে আশিক তখন মেয়েটার আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েটার রুমে চলে গেল। এটা দরজা বন্ধ করে রুমে শুয়ে শুয়ে কান্না করছিল। আশিক রুমের দরজায় নক করে বেশ কিছুক্ষণ পর রুমের দরজা খুলে যায় ভিতর থেকে। আশিক রুমের ভিতরে প্রবেশ করে আর তখনই দেখতে পায় রূপা বিছানার ওপর বসে কান্না করছে।
আশিক এগিয়ে যায় রূপার দিকে আর কি হয়েছে সম্পূর্ণ ঘটনাটাকে খুলে বলতে বলে। আর তারপরেই রূপা সবকিছু আশিককে খুলে বলে। সবকিছু শুনে আশিক ভাই, আসলে এই ছেলেগুলো অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করে। অনেক দিন ধরে আমাকে বাজেভাবে ইশারা দিচ্ছিল। ওরা আমাকে ওদের সঙ্গে হোটেলে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমি যখন ওদের প্রস্তাবে রাজি হলাম না, তখনই ওরা আমার সঙ্গে এসব কিছু করেছে। অতঃপর রূপার কাছ থেকে আরো অনেক কিছুই জেনে নিল আসিফ। এই ছেলেগুলোই সেই ছেলেগুলো ভার্সিটির ভিতরে এই কর্মকাণ্ডগুলো বহু বছর ধরেই চালিয়ে আসছে, কিন্তু তাদের ক্ষমতার দাপটের কারণে এখনো পর্যন্ত কেউ তাদের কোনো কিছুই করতে পারেনি। এমনকি তারা প্রত্যেকটা বিষয়ে এমনভাবেই গুম করে ফেলেছে যে কোনো চিহ্ন পর্যন্ত রেখে যায়নি। তাই আশিক রূপার সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলা যাতে সম্পূর্ণ বিষয়টা একেবারে পরিষ্কার হতে থাকে। দেখুন ভাইয়া, আমরা প্রথমে এমন মেয়েদেরকে টার্গেট করবে যাদের পারিবারিক আর্থিক অবস্থা ও সামাজিক অবস্থা খুব একটা ভালো নয়, জানা খুব সহজে আইনি কোনো স্টেপ নিতে পারবে না, আর তারপরে তারা তাদের উদ্দেশ্য হাসিল হয়ে উঠে পড়ে লেগে যাবে। হ্যাঁ, আমি সম্পূর্ণ বোকাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু আমি আর সবগুলো মেয়ের মতো তোমাকেও সুইসাইড করতে দিব না। কিন্তু ভাইজান, আমি বেঁচে থাকলে এই সমাজে মুখ দেখাবো কি করে? আমি একটা ধর্ষিত, আমাকে কেউ বিয়ে করতে চাইবে না। আর যেটা আজ ওরা আমার সঙ্গে করেছে, কাল সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে। তখন আমার মা বাবা সমাজে মুখ দেখাবে কি করে? ওরা সেরকম কোনো কিছুই করতে পারবে না, তার জন্য তোমাকে একটু শক্ত হতে হবে। আমার তোমার থেকে হেল্প চাই। তুমি যদি আমাকে একটু হেল্প করো, তাহলে আজকের পর থেকে তোমার মতো আর কোনো মেয়েকে ওদের বলির পাঠা হতে হবে না। বলো, তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা? কিন্তু ভাইয়া, ওরা তো আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে, তারপর কি হবে? আরে বাবা, আমি তোমাকে বললাম তো, ওরা তোমার কোনো কিছুই করতে পারবে না। ওরা তোমার কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবে না। তার জন্য যত চাই কিছু করতে হোক, সব কিছু আমি করব। অতঃপর আশিকের কথার উপর ভরসা করে রূপা রাজি হয়ে গেল আশিককে সাহায্য করার জন্য। আশিক রূপার সঙ্গে আরো বেশ কিছু কথাবার্তা বলে আশিক সেখান থেকে বেরিয়ে আসলো। নিজের রুমে বসে আছে বিছানার উপর আর মনে মনে ভাবছে কিভাবে কি করা যায়, কিন্তু এভাবে একা একা চিন্তা করলে হয়তো সমাধান নাও আসতে পারে। তাই আশিক রুম থেকে বের হয়ে চলে গেল ডিরেক্ট অফিসে, মানে সিআইডি ব্যুরোতে। বসের সামনে বসে আছে আশিক সবকিছুই খুলে বলল বসকে। সবকিছু শুনে বস আশিককে বলতে লাগলো, সবার আগে ওই রুদ্রের নামের ছেলেটার ফোন ট্র্যাক করো, ও কোথায় আছে সেটা জানার চেষ্টা করো, তারপর ওকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু স্যার, আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া উঠে গ্রেফতার করব কিভাবে? কারণ ও শহরের খুব প্রভাবশালী একজন ব্যক্তি। ওকে আমরা যেন তেনভাবে গ্রেফতার করতে পারি না। তার জন্য তো রূপা নামের মেয়েটাই যথেষ্ট। তুমি তো মেয়েটাকে বলেছো তুমি ওই মেয়েটাকে বিউরোতে নিয়ে আসো, ওই মেয়েটা রুদ্রের এগেনস্টে কমপ্লেন লেখাবে। আশিক তখন বসের কথায় রাজি হয়ে গেল। তারপর সেখান থেকে সোজা আবারও রূপার বাসায় চলে গেল। রূপা এবং তার ফ্যামিলিকে সবকিছু বুঝিয়ে বলার পর রূপা রুদ্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে রাজি হয়ে গেল। সন্ধ্যা হওয়ার আগেই আশিক রুদ্রের বাসার ঠিকানা জোগাড় করে তার আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে তারপর রূপার বাসা ঘেরাও করে ফেলল। এই মিস্টার রুদ্র, আপনি পালানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। সিআইডি টিম আপনার পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে। আপনি এক্ষুনি আত্মসমর্পণ করুন। আপনি কোনোভাবেই পালানোর চেষ্টা করবেন না, তাহলে আমরা গুলি চালাতে বাধ্য হব। কথা বলতে বলতে আশিক এবং তার সহকর্মীরা সবাই বাড়ির ভিতরের দিকে অগ্রসর হচ্ছিল। যদিও রৌদ্রের ছেলেরা তাদেরকে অনেক রকম বাধা বিপত্তি করেছে, কিন্তু আশিক সেসব বাধা বিপদ থেকে অতিক্রম করে রৌদ্রের বেডরুমে পৌঁছে গেল, যেখানে কিনা রুদ্র একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছিল। আশিক ওই রুমে প্রবেশ করা মাত্রই রৌদ্র বিছানা থেকে ছিটকে পড়ে গেল আর নিজেকে কোনো রকম সামলে নিয়ে চিৎকার করে বলতে লাগলো, এই গাইয়া ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! ভার্সিটিতে ঝামেলা করে তোর আপত্তি মেটেনি, এখন তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস? তোকে এত সাহস কে দিয়েছে? আমাকে কারো সাহস দিতে হয় না, আমি নিজেরটা নিজেই তৈরি করে নিতে পারি। এখন তুই আমার সঙ্গে চল। আমি তোর সঙ্গে যাব মানে? আমি তোর সঙ্গে কোথায় যাব? তোর মতো ফকিন্নির সঙ্গে আমার কোথাও যাওয়ার থাকতে পারে?
রুদ্র কথা শেষ করার আগেই তার রুমে আরও বেশ কয়েকজন সিআইডি অফিসার এসে হাজির হয়। এটা দেখে তো রুদ্র আরও অনেক বেশি রেগে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, ওই ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই এইসব 2 টাকার গুন্টা পাস্তা নিয়ে এসেছিস আমাকে শায়েস্তা করার জন্য? তুই জানিস আমি এই মুহূর্তে তোদের কি অবস্থা করতে পারি? আশিক তার সঙ্গে তর্কে যেতে চাইল না। সে সোজা অন্য সিআইডি অফিসারকে আদেশ করল রুদ্রকে গ্রেফতার করার জন্য। আর তারাও এক মুহূর্ত দেরি না করে রুদ্রের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। রুদ্র কোনোভাবেই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। এই গ্রামের এই ফকিরনি মার্কা ছেলেটা কিভাবে কাউকে আদেশ করতে তাকে গ্রেফতার করার জন্য আর তাকে গ্রেফতারও করে নিচ্ছে। রুদ্র সবকিছুই হাঁ করে দেখতে কোনো কিছুই যেন তার মাথা দিয়ে ঢুকছে না, সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। তো ওই মুহূর্তেই আশিক আবারও তার অন্যান্য সহকর্মীদের বলতে লাগলো, আরে কি হলো, আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই হারামজাদাকে গাড়িতে তুলুন। বলতেই আশিকের সহকর্মীরা আর এক মুহূর্ত দেরি না করে রুদ্রকে বাড়ি থেকে বের করে নিয়ে গেল। তারপর সেখান থেকে রুদ্রকে গাড়িতে উঠিয়ে সোজা সিআইডি ব্যুরোতে নিয়ে আসা হলো। একদম সবকিছু অবাক হয়ে যাচ্ছে রুদ্রে। সে কোনো কিছুই ভাবতে পারছে না কি থেকে কি হয়ে গেল, আর আশিক তাকে কিভাবে অ্যারেস্ট করে নিয়ে আসলো। আশিক তো গ্রাম থেকে উঠে আসা সাধারণ একটা ছেলে, যে কিনা ভার্সিটিতে নতুন এসেছে। সেই সঙ্গে তাকে দেখতে তো একদম বস্তির ছেলেদের মতো লাগে। সে তাকেও বস্তিতে, তাহলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই মাথায় ঢুকছে না রুদ্রের। রুদ্রকে একটা রুমে আটক করে রাখা হয়েছে। সন্ধ্যা 6টা বাজে। খবরের হেডলাইন। আজকের গরম খবর। দিনের পর দিন ভার্সিটিতে ঘটে আসা আত্মহত্যার কাহিনীর পেছনে যেই মানুষটা ওতপ্রোতভাবে জড়িত তাকে গ্রেফতার করেছে সিআইডি টিম। আর তার পেছনে সবচাইতে বড় অবদান একজন নতুন সিআইডি অফিসার, যিনি কিনা কয়েক মাস আগেই সিআইডিতে জয়েন করেছেন। একজন নতুন সিআইডি অফিসার হিসাবে এত বড় একটা কেস এত সহজে হ্যান্ডেল করেছেন, যার কারণে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে পুরো বাংলাদেশ। কেউ কখনো ভাবতেই পারেনি এর জন্য নতুন সিআইডি অফিসার এসে এত কঠিন একটা কেস এত সহজে সলভ করে দিতে পারে। সবাই ভেবেছিল এই সিআইডি অফিসার হয়তো অন্য সবার মতোই কয়েকদিন এটা নিয়ে তদন্ত করবে আর তারপর হাল ছেড়ে দেবে। কিন্তু এই নতুন সিআইডি অফিসার সত্যিই অন্যরকম। তিনি কত সহজে এই কেসটাকে হ্যান্ডেল করলেন আর তদন্তের দায়িত্ব হাতে নেওয়ার 1 মাসের মধ্যেই অপরাধীকে গ্রেফতার করলেন। এবার সুবিচার পাওয়ার আশায় আছে পুরো বাংলাদেশ। আশিক রৌদ্রকে আইনের হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব পালন করল। আর এবার যা করার আদালত করবে। এতগুলো মেয়েকে রেপ করার পর প্রেগনেন্ট করে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করা। জানি না আদালত কি রায় দেবে, তবে ফাঁসি বা যাবজ্জীবন কিছু তো একটা হতেই হবে। তা না হলে যে মেয়েগুলো আত্মহত্যা করেছে তাদের প্রতি অবিচার করা হবে। এসব কথা চিন্তা করতে করতেই সিআইডি ডিউটি থেকে বেরিয়ে গেল আশিক। ঠিক ওই মুহূর্তেই তার ফোনে একটা কল আসলো। আশিক মোবাইলটা হাতে নিয়ে দেখে রূপা তাকে ফোন করেছে। আশিক ফোনটা রিসিভ করলো আর তখনই অপর প্রান্ত থেকে রূপা বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাইয়া। শুনলাম রুদ্রকে আপনারা গ্রেপ্তার করেছেন, কিন্তু এদিকে আমার ভীষণ ভয় করছে ওর ছেলেরা আবার আমার কোনো ক্ষতি করে বসে। এসব কিছু নিয়ে তোমাকে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। ওর ছেলেরা তোমার কিচ্ছু করতে পারবে না। তবে তুমি শুধু আমার পরিচয়টা গোপন রেখো। এখনো আমার পরিচয়টা সামনে নিয়ে আসার সময় হয়নি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যি আমার জানা নেই। আপনি না থাকলে হয়তো আমার মতো আরো কত মেয়ে নিজের ইজ্জতের বলিদান দিয়েই আত্মহত্যা করতে হতো। তার কোনো ঠিক ঠিকানা নেই। রূপার সঙ্গে কথা বলা শেষ করে আশিক ফোনটা রেখে দিল। আজকের মতো তার কেস এখানেই শেষ। এবার সে বাসায় ফিরে যাবে। তাই বস্তিতে এসে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল। বস্তির বাইরেই তার জন্য অপেক্ষা করছে তার বাবার পাঠিয়ে দেওয়া বিএমডাব্লিউ। 8 ঘন্টা পরেই বস্তি থেকে বেরোয় আশিক আর তারপরেই গাড়িতে উঠে বসে। ড্রাইভার তাকে নিয়ে সোজা বাড়ির সামনে চলে আসলো। তার 1 গেট খুলে দিল ড্রাইভার। গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো আশিক। গাড়ি থেকে নেমে ঘরের ভিতরে প্রবেশ করে। তার আম্মু তাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বাবা, সত্যিই আজ তোকে সন্তান হিসেবে জন্ম দিতে পেরে নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। তুই আজ যেটা করেছিস সেটা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে। বছরের পর বছর ধরে বাংলাদেশের পুলিশ এবং সিআইডি টিম যেটা করতে পারেনি তুই সেটাই করে দেখিয়েছিস। সারা বাংলাদেশ তোর প্রতি কৃতজ্ঞ। আরে আম্মু, এভাবে বলার কি আছে? আমি তো শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। এখন যা করার আদালত করবে। আশিক নিজের রুমে চলে আসে, খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। শান্তির ঘুম, যে ঘুমটাকে অনেক দিন ধরেই মিস করছিল।
ছোটবেলা থেকেই অনেক আদর যত্নে মানুষ হয়েছে আশিক। বস্তির এরকম নোংরা পরিবেশে এসে কখনোই অভ্যস্ত ছিল না, কিন্তু চাকরি এবং ডিউটির খাতিরে তাকে এটা করতেই হলো। তবে এখন কয়দিন মিনিমাম একটু শান্তিতে কাটানো যাবে, এই কথা চিন্তা করতে করতেই একটা ঘুম দেয় আশিক। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসলো। আশিকের আব্বু অফিস শেষ করে বাসায় ফিরে আসে। ড্রয়িং রুমে বসেই তিনি আশিকের নাম ধরে ডাকতে থাকেন। আশিক তার বাবার গলার আওয়াজ শুনে ড্রয়িং রুমে চলে আসে। বাবাকে দেখা মাত্রেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, বাবা, কেমন আছো তুমি? তোমার শরীরের কি অবস্থা এখন? এতদিন তো ভালো ছিল না, তবে এখন আলহামদুলিল্লাহ আগে চাইতে অনেকটা ভালো আছে। কারণ আমার রাজপুত্র আমার কাছে চলে এসেছে। আমার ছেলে আমার কাছে থাকলে আমি এমনিতেই ভালো থাকি। ও আচ্ছা বাবা, ঠিক আছে। এখন থেকে আর দূরে কোথাও যাব না। এখন থেকে আমি তোমাদের সঙ্গেই থাকব, আর তোমাদের সাথে নিয়েই ভালো থাকার চেষ্টা করব। এই বলে বাবা ছেলে একসঙ্গে বসে গল্পগুজব করতে থাকে। এভাবে দেখতে দেখতেই গল্প করতে করতেই অনেক রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে পরের দিনে প্রিয়াঙ্কা ভার্সিটিতে এসেই খবরটা জানতে পারল। এমন নয় যে তাদের বাড়িতে টিভি নেই, কিন্তু প্রিয়াঙ্কা কখনোই টিভি দেখে না। আর তার ফোনটা একটু প্রবলেম হয়েছে, তাই গতকাল রাতে অনলাইনে ছিল না। না হলে তো খবর কালকেই পেয়ে যেত। ভার্সিটিতে এসে ক্যাম্পাসে প্রিয়াঙ্কা বসতেই তার বান্ধবীরা দৌড়ে এসে তাকে খবরটা দিল আর বলতে লাগলো, দোস্ত, তুই খবর শুনেছিস? কিসের খবর? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে একটু খুলে বল তো শুনি। আমাদের ক্লাসে রুদ্রকে সিআইডি গ্রেফতার করেছে গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে। মানে কি বলছিস তুই? এমনিতেই কিছু বুঝতে পারছি না। যেখানে কিনা এত বছর ধরে ছেলেটা এত কিছু করে আসছে, কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত পারছে না, সেখানে সরাসরি গ্রেফতার। তবে আর বলছি কি দোস্ত, আমি তো এটাই বুঝতে পারছি না, যেখানে বাংলাদেশ পুলিশ সিআইডি টিম এত বছর ধরে তদন্ত করে কোনো কিছু করতে পারছে না, আর সেখানে হুট করে এই ছেলেটাকে কিভাবে কেউ গ্রেপ্তার। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে আসলে এর পেছনে কি আছে, আর কে এত নিখুঁত পরিকল্পনা করে কাজটা করতে পেরেছে। সে যেই করুক না কেন, মাথায় বুদ্ধি আছে বলতে হবে। বাই দ্য ওয়ে দোস্ত, ক্লাসে চল, ক্লাসের টাইম হয়ে গেছে। এ বলে দীপা প্রিয়াঙ্কার ক্লাসের দিকে পা বাড়ালো। কিন্তু প্রিয়াঙ্কার আজ একটা বিষয় বড় অদ্ভুত লাগলো, সে আশিককে কোথাও দেখতে পেল না। ভার্সিটি ছুটি হওয়ার পর প্রিয়াঙ্কা ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন ভার্সিটির সামনে এসে প্রিয়াঙ্কাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে থাকে, কি রে দোস্ত, কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো কখনো ভার্সিটি ছুটির পর এখানে দাঁড়াস না। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে যাস। দোস্ত, তুই কি একটা বিষয় লক্ষ্য করেছিস? আজ আজ ওই ছেলেটাকে দেখতে পেলাম না, কিছুদিন আগে যে ছেলেটা 3rd ইয়ারে ভর্তি হয়েছে। এটা আবার লক্ষ্য করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই ছেলের হয়ে যখন প্রবলেম হয়েছে সেজন্য আসতে পারিনি। এই বলে দীপা প্রিয়াঙ্কাকে কথা ভুলিয়ে দিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল, কিন্তু আশিক আর ভার্সিটিতে আসছে না। এই বিষয়টা প্রিয়াঙ্কাকে খুবই ভাবাচ্ছে। হুট করে আশিক কোথায় চলে গেল? প্রিয়াঙ্কা আজ বাসায় এসে সিদ্ধান্ত নিল খই বস্তিতে যাবে। সেই বস্তিতে আশিক থাকত। যেমন চিন্তা তেমনই কাজ। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে বস্তির দিকে এগিয়ে গেল। বস্তির সামনে যেতেই বস্তির ভিতর থেকে কিছু ছোট ছোট ছেলে এসে প্রিয়াঙ্কাকে ঘিরে ধরল। প্রিয়াঙ্কা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, এখানে একটা ছেলে থাকতো যে ভার্সিটিতে পড়াশোনা করত, ওই ছেলেটা কোথায়? নাম আশিক। আপনি ওই ছেলেটার কথা বলতাছেন? উনি তো চলে গেছে এখান থেকে। উনি কোথায় চলে গেছেন আর কোথায় গেছেন সেই ব্যাপারে কোনো কিছু জানো তোমরা? না ম্যাডাম, আমরা তো কোনো কিছুই জানি না। তবে বেশ কয়েকদিন আগেই একটা বড় গাড়ি উনারে নিতে এসেছিল। উনি ওই গাড়িতে করেই চলে গেছেন। মানে কি কোনো পুলিশের গাড়ি ছিল নাকি? ওই ছেলেটা কি কোনো অপরাধ করেছিল নাকি, যে যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে? না ম্যাডাম, ওইটা কোনো পুলিশের গাড়ি ছিল না। ওইটা বিশাল একটা বড় গাড়ি, আর দামি গাড়ি ছিল। প্রিয়াঙ্কার মাথায় কোনো কিছু ঢুকছে না। এই ছেলেগুলো কি বলছে? আশিক কার সঙ্গে কোথায় গিয়েছে? তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসব চিন্তা করতে করতেই বস্তি থেকে বের হয়ে আসলো। আশিক কোথায় গেল? কার গাড়িতে করে গেল? কোনো কিছুই বুঝতে পারছে না প্রিয়াঙ্কা। তোকে হুট করে একটা মানুষ এভাবে গায়েব হয়ে যাওয়ার তো কোনো কথাই নেই, কিন্তু গেলটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে।
এসব চিন্তা করতে করতেই বাসায় চলে আসে। ব্যালকনিতে বসে আছে একা একা, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, আশিক কোথায় গিয়েছে, তাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে। কিন্তু অনেক চিন্তা করেও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না প্রিয়াঙ্কা। এখন সে কি করবে সেটাই বুঝতে পারছে না। হঠাৎ করে প্রিয়াঙ্কার ফোনে তার বান্ধবী ফোন দিল। প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে আর তার বান্ধবীকে সে নিজের থেকেই বলতে থাকে, দোস্ত, আমি এখন বুঝতে পারছি না আমি কি করব আর আমার কি করা উচিত। কিন্তু ছেলেটার আসলে কোনো বিপদ হলো কিনা সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ওই ফকিন্নি মার্কা ছেলেটাকে নিয়ে তোর এত চিন্তা হচ্ছে কেন? তুই কি ওই ছেলেটার প্রেমে ট্রেমে পড়ে গেছিস নাকি? আরে দোস্ত, তুইও না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি এরকম একটা ফকিন্নির প্রেমে পড়তে যাব? একটা জলজান্ত মানুষ হঠাৎ করে নাই হয়ে গেছে, তার জন্য চিন্তা তো একটু হবেই। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা রেখে দিল। নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলেও কিন্তু সে নিজেকে কোনোভাবেই স্বাভাবিক করতে পারছিল না। বারবার তার আশিকের কথা মনে পড়ছিল। হঠাৎ করে আশিক কোথায় হারিয়ে গেল এটাই ভেবে পাচ্ছে না প্রিয়াঙ্কা। কিন্তু এখন আশিকে কোথায় খুঁজে পাবে সেটা তো কোনো হদিশ নেই। প্রিয়াঙ্কা কিছু করুক না কেন, সব কিছুর মাঝখান দিয়েও তার বারবার আশিকের কথা মনে পড়ছিল। সে চাইলেও আশিকের কথা ভুলে থাকতে পারছিল না। কেন এরকম হয়েছিল এটা যে কোনোভাবেই বুঝতে পারছিল না। সামান্য একটা গরিব ঘরের ছেলে, তার জন্য এত মন খারাপ হওয়ার কি আছে? কিন্তু তারপরও কেন জানি বারবার শুধুই একটা কথাই মনে পড়ছিল, আশিক হুপ করে কোথায় হারিয়ে গেছে। তাকে একবার সামনে থেকে দেখতে ইচ্ছে করছে, তার সাথে একবার মন খুলে দুটো কথা বলার ইচ্ছে করছে। এভাবে দেখতে দেখতে চলে গেল আরও বেশ কিছুদিন, কিন্তু প্রিয়াঙ্কার মন থেকে একটা প্রশ্ন কোনোভাবেই সরে যাচ্ছে না। হুট করে আশিক কোথায় হারিয়ে গেছে? একটা বাসি প্রিয়াঙ্কাকে বলে তো যেতে পারতো কোথায় যাচ্ছে। সময় যতই যেতে লাগলো প্রিয়াঙ্কার মন আরও বেশি খারাপ হতে লাগলো। সে আশিককে আরও অনেক বেশি মিস করতে লাগলো। তার এমনটাই মনে হচ্ছিল যে আশিককে দেখতে না পেলে এই বুঝি তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। কিন্তু সে আশিককে কোথায় খুঁজে পাবে? আশিকের কোনো ঠিকানাও তো জানে না। আশিক থাকতো একটা বস্তিতে, সেখানে তো কেউ তার ব্যাপারে কোনো কিছুই জানে না। এখন তাহলে সে কিভাবে খুঁজবে আশিকের? এসব চিন্তা করতে করতেই প্রিয়াঙ্কা পড়াশোনায় একদম পিছিয়ে পড়ে। দেখতে দেখতে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলে আসে, কিন্তু প্রিয়াঙ্কার পরীক্ষা একদমই বাজে হয়ে যায়। মানসিকভাবে ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যায়। তার ফ্যামিলি তাকে অনেকবার জিজ্ঞাসা করে কি হয়েছে সেটা ফ্যামিলিকে জানানোর জন্য, কিন্তু প্রিয়াঙ্কা কখনোই কারোর সঙ্গে আশিকের ব্যাপারে কোনো কথা শেয়ার করে না। সে আশিকের কথাটা সম্পূর্ণ নিজের মতোই চেপে রাখল। আশিক হারিয়ে যাওয়ার বেদনা তার মনের মধ্যে কুড়ে কুড়ে খায়। সে বারবার আশিককে খুঁজে চলেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। পাবেই বা কি করে? একজন মানুষের ঠিকানা জানা থাকলে তাকে খুঁজে বের করা যায়, কিন্তু এই ঢাকা শহরে একজন মানুষ খুঁজে বের করা অতটাও সহজ কাজ নয়। দেখতে 6 মাস মতো সময় কেটে গেল। ইতিমধ্যে প্রিয়াঙ্কা আশিককে একটু একটু করে ভুলতে শুরু করেছে, কিন্তু মেয়েটা এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। তার মনের মধ্যে শুধু আশিকের না পাওয়া ভালোবাসার প্রতীক্ষা। একটাবার আশিককে সামনে থেকে দেখতে পেলে তাকে একবার বুকে জড়িয়ে ধরত, বলে যেত সে আশিককে ভীষণ রকম ভালোবাসে। কিন্তু যে মানুষটার কোনো খোঁজ খবর, সেই মানুষটাকে কিভাবে ভালোবাসার কথা বলবে? এই চিন্তা করতে করতেই দিন যেতে লাগলো। হঠাৎ করে একদিন প্রিয়াঙ্কার বাবা অফিস থেকে এসে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, মামনি, আগামীকাল একটা বার্থডে ইনভাইটেশন আছে, ফ্যামিলি প্রোগ্রাম, সেখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। বাবার কথা শুনে প্রথমে প্রিয়াঙ্কা কোনোভাবেই ওই ফ্যামিলি প্রোগ্রামে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু পরে যখন তার বাবা অনেক জোর করে বলল, তখন প্রিয়াঙ্কা তার বাবার সঙ্গে ওই ফ্যামিলি প্রোগ্রামে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। পরের দিন বিকেলবেলা সবাই মিলে একসাথে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। বিশাল বড় একটা বাড়ির সামনে নেট ড্রাইভার গাড়িটা দাঁড় করানো, দেখেই বোঝা যাচ্ছে কোনো রাজার রাজপ্রাসাদ এটা। প্রিয়াঙ্কা ক্ষীর পায়ে তার বাবার হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করলো। প্রিয়াঙ্কা বাড়ির বাইরে থেকে যেমনটা চিন্তা করেছিল, বাড়ির ভিতরে এসে দেখল তার চাইতেও আরও অনেক বেশি কিছু। প্রিয়াঙ্কার ফ্যামিলি নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসে তাদের সবাইকে ড্রয়িং রুমে বসতে বলল। আরে বন্ধু, চলে এসেছিস? আয় আয়, ভিতরে এসে বস। হ্যাঁ, আসতে তো হতোই, তুই ইনভাইট করেছিস, আর সেখানে না এসে থাকা যায় নাকি? এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কা এবং তার আম্মুকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই আশিকের বাবা বলতে লাগলো, এই যা, আমাদের মামনি তো অনেক বড় হয়ে গেছে। সেই ছোটবেলায় দেখেছিলাম, তারপর তো আর ফ্যামিলি প্রবলেমের কারণে কখনো একসাথে হয়নি, আর মামনিকে দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, সব কিছুর জন্য দায়ী তো তুই।
প্রিয়াঙ্কা, উনি তোমার আঙ্কেল, ওনাকে সালাম করো। প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে সালাম করার জন্য প্রিয়াঙ্কাকে এই কথাটা বলে। প্রিয়াঙ্কাও তখন তার বাবার কথা মতো সামনের দিকে এগিয়ে আসে আর আশিকের বাবাকে সালাম করে। আশিকের বাবা প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে আর তারপরেই তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে বসতে দিল। ইতিমধ্যে সব মেহমান আসতে শুরু করেছে। অপরদিকে আশিক তখন নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে। তার এসব কিছু একদম ভালো লাগছে না। তার আম্মু তার সঙ্গে কথা বলছে, বারবার রেডি হওয়ার জন্য বলছে, কিন্তু সে এরকম ধুমধাম করে জন্মদিনের আয়োজন করতে একদম প্রস্তুত ছিল না। কিন্তু তার বাবার কথা, তাই এটা করতেই হবে। আর সেজন্যই তো আশিকের আম্মু বারবার আশিককে রিকোয়েস্ট করছে আর বলছে, আরে বাবা, মেহমানরা সবাই চলে এসেছে, তুই রেডি হয়ে নিচে আয়, তা না হলে আবার তোর বাবা রাগারাগি করবে। আম্মু, আমি বললাম তো সবকিছুর কোনো প্রয়োজন ছিল না। প্রতি বছরই তো ধুমধাম করে জন্মদিনের অনুষ্ঠান করা হয়, এবার না হয় ঘরোয়াভাবে করলে কি হতো? আরে বাবা, এটা তোর 23তম জন্মদিন, আর সেই জন্যই তোর বাবা এত ধুমধাম করে আয়োজন করছে। এখন চল তো নিচে। এই বলে আশিক রেডি হতে না চাইলেও আশিকের আম্মু আশিককে জোর করে রেডি করিয়ে তারপরেই নিচে নিয়ে আসেন। আশিক সিঁড়ি দিয়ে নিচে নামছিল, প্রিয়াঙ্কা এবং তার ফ্যামিলির সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখনই হঠাৎ করেই প্রিয়াঙ্কার চোখ গেল সিঁড়ির দিকে। আশিককে দেখা মাত্রই প্রিয়াঙ্কা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আশিকের চোখ তখনও প্রিয়াঙ্কার উপর পড়েনি। সে নিজের মতো করেই সিঁড়ি দিয়ে নেমে আসছে। প্রিয়াঙ্কা আশিককে দেখা মাত্রই সামনের দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কা আর আশিক একদম মুখোমুখি। আশিক প্রিয়াঙ্কাকে দেখেও না দেখার ভান করে সামনের দিকে চলে যাচ্ছিল। তখনই প্রিয়াঙ্কা তার পথ আগলে দাঁড়ায় আর বলতে থাকে, এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? এক্সকিউজ মি, কে আপনি? আর আমি আপনাকে এড়িয়ে কেন যাব? প্রশ্নটা তোমার নয়, আমার জিজ্ঞেস করার কথা। তোমাকে তো আমি বস্তিতে দেখেছিলাম, আমাদের ভার্সিটিতে কিছুদিন ক্লাসও করেছো, তাহলে তারপর হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে? আর আজ এখানে তুমি কি করছো? দুজনের কথোপকথন শুনে এগিয়ে আসে আশিকের বাবা। তখনই তিনি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, কি ব্যাপার মা, কি হয়েছে? তুমি কি নিয়ে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা তখন সবকিছু খুলে বলে। আর এদিকে আশিক তখন সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু প্রিয়াঙ্কা থেকে কোনোভাবেই সেখান থেকে সরে যেতে দিল না। তখনই প্রিয়াঙ্কা আশিকের বাবাকে বলতে লাগলো, আঙ্কেল, আপনি বলুন, আমি কোনো ভুল বলেছি বা করেছি কিনা? আপনার ছেলেই তো সেই ছেলে, তাই নয় কি? আশিকের বাবা চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না। কিন্তু প্রিয়াঙ্কাও ছেড়ে দেবার মতো পাত্রী নয়, সে তার উত্তর আদায় করেই ছাড়বে। তাই সে আশিকের শার্টের কলার চেপে ধরে বলতে থাকে, কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? বলো, তুমি সেই ছেলেটা? আমি সেই ছেলেটা, কিন্তু তাতে আপনার কি সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। সমস্যা এটাই যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেদিন তুমি হুট করে ভার্সিটি থেকে চলে এসেছো, আর আমি তোমাকে সেদিন থেকেই পাগলের মতো খুঁজে চলেছি। কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রিয়াঙ্কার এমন কথায় উপস্থিত সবাই একদম হতভম্ব হয়ে যায়। কে কে বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। এদিকে প্রিয়াঙ্কার মা বাবা সহ আশিকের মা বাবা সবাই একদম বাপের চূড়ান্ত সীমানায় পৌঁছে যায়। তারা কখনো ভাবতেও পারেনি এমন কিছু একটা হতে পারে। তার প্রথম এবং প্রধান কারণ হলো প্রিয়াঙ্কা আশিকের চাইতে বয়সে বড়। এদিকে সব মেহমানরা অপেক্ষা করছিল জন্মদিনের অনুষ্ঠান শুরু করার জন্য। তারা জন্মদিনের অনুষ্ঠান শুরু করতে তাড়া দিচ্ছিল, কিন্তু প্রিয়াঙ্কা তাদেরকে কোনো কিছুই করতে দিচ্ছিল না, যতক্ষণ না পর্যন্ত আশিক তাকে ভালোবাসার স্বীকৃতি দিচ্ছিল। সে বারবার আশিককে ফোর্স করছিল যাতে আশিক তাকে স্বীকার করে নেয় এবং তার ভালোবাসাকে মর্যাদা দেয়। কিন্তু আশিক এটা কখনোই করবে না। তার প্রথম এবং প্রধান কারণ হলো আশিক তার বাবা মায়ের খুবই ভাগ্যগত ছেলে। তাকে তার মা বাবা যার সঙ্গে বিয়ে দেবে সে তাকেই মেনে নেবে। আর দ্বিতীয়ত, সে এমন একটা পেশায় জড়িত আছে তার যখন তখন মৃত্যু হতে পারে, তাই সে সহজেই কোনো মেয়ে মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়াতে চায় না। এদিকে প্রিয়াঙ্কার নাছোড়বান্দা। ততক্ষণ পর্যন্ত সে তার ভালোবাসার কথা আদায় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এখানে সে কিছুই হতে দেবে না। প্রিয়াঙ্কা বারবার সবাইকে রিকোয়েস্ট করতে থাকে যাতে আশিক তার ভালোবাসার স্বীকৃতি দেয়। তাই তো প্রিয়াঙ্কা তার বাবাকেও বলতে থাকে, দেখো বাবা, আমি জানি আজ পর্যন্ত তোমার কাছে আমাকে কোনো কিছুই চেয়ে নিতে হয়নি। আমার প্রয়োজন হওয়ার আগেই তুমি সবকিছু আমার চোখের সামনে এনে হাজির করেছো। তবে আজ তোমার কাছে আমাকে কিছু একটা চাইতেই হবে। সেটা হলো আমার সারা জীবন বেঁচে থাকার অবলম্বন, আমার ভালোবাসা।
মেয়ের কথায় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন প্রিয়াঙ্কার বাবা। তিনি কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না। নিজের মেয়েকেও কিছু বলতে পারছেন না। অপরদিকে বন্ধুর ছেলে তো ওনার মেয়ের চাইতে বয়সে ছোট, তাই বন্ধুকেও কোনো রিকোয়েস্ট করতে পারছেন না। প্রিয়াঙ্কা যখন কারোর কাছ থেকে কোনো উত্তর পাচ্ছিল না, তখন সে সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যদি সে আশিককে না পায় তাহলে সে আজ এই মুহূর্তে এখানেই সুসাইড করবে। তার জন্য দায়ী থাকবে এখানে উপস্থিত সবকটা মানুষ। তারপরেও প্রিয়াঙ্কার বাবা কোনো রেসপন্স করে না। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন। মেয়েকে কি উত্তর দিবেন তিনি ভেবে পাচ্ছিলেন না। তখনই সেখান থেকে এগিয়ে আসে আশিকের বাবা, আর তিনি তখন প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, প্রিয়াঙ্কা মামনি, আমার প্লিজ তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, আমাকে একটু 5 মিনিট ভাবতে দাও। এই বলে আশিকের আব্বু বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকেন, আর তারপরেই তিনি আশিকের দিকে এগিয়ে যান। আর তারপর আশিককে উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন, দেখো বাবা, এই পর্যন্ত কিন্তু আমি তোর কাছে কখনো কোনো কিছু চাইনি। ছোটবেলা থেকে বরঞ্চ তুই আমার কাছে যেটা চেয়েছি আমি তোকে সেটাই দিয়েছি। আজ তোর কাছে আমি কিছু চাইবো, প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। কিন্তু বাবা, এটা কিভাবে পসিবল? আমি একদম ছোট থেকে পড়াশোনা করেছি বলেই ওনার আগে পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করতে পেরেছি। কিন্তু উনি তো আমার চাইতে বয়সে বড়। হ্যাঁ, আমি সেটা খুব ভালো করেই জানি, কারণ প্রিয়াঙ্কা মামনি ছোটবেলার একটু অসুস্থ ছিল, যার কারণে সে ছোটবেলায় পড়াশোনা করতে পারেনি, একটু দেরি হয়ে গেছিল। দেখ বন্ধু, তোর ছেলে যা বলছে একদম ঠিক কথাই বলছে। কিন্তু এই মুহূর্তে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। প্লিজ বাবা, তুই আমার কথা মেনে নে। এবারে আশিকের বাবা আশিককে অনেক রিকোয়েস্ট করেন এবং প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি করান, এবং সেই দিনই সবার সামনে প্রিয়াঙ্কা এবং আশিকের বিয়ের অ্যানাউন্সমেন্ট করেন। প্রিয়াঙ্কা এটা শুনে অনেক খুশি হয়। আশিকের বাবা সহ সবাইকে সালাম করে এবং সবার সামনেই খুশিতে আশিককে জড়িয়ে ধরে বলতে থাকে, I love you, dear. I love you so much. I'm so happy for this moment. আশিক পড়ে গেল মহা বিপদে। সে কখনো এরকমটা চিন্তাই করতে পারেনি যে প্রিয়াঙ্কা এতগুলো মানুষের মাঝখানে তাকে এভাবে জড়িয়ে ধরবে। কিন্তু কি করবে আর, যা হওয়ার তা তো হয়েই গেছে। সে প্রিয়াঙ্কাকে কানে কানে বলে, আরে কি করছেন আপনি? ছাড়ুন, সবাই দেখছে তো। কে দেখলো আর কে না দেখলে তাতে প্রিয়াঙ্কার কোনো কিছুই যায় আসে না। বরঞ্চ সে আশিককে বলতে লাগলো, দেখছে দেখুক, তাতে আমার কি হয়েছে? আমি তো আমার হবু বরকেই জড়িয়ে ধরেছি, এলাকার মানুষকে তো আর জড়িয়ে ধরিনি। এই বলে আরও কিছুক্ষণ আশিককে জড়িয়ে ধরে রাখে প্রিয়াঙ্কা, আর তারপরেই ছেড়ে দেয়। প্রিয়াঙ্কার বাহুবন্ধন থেকে ছাড়া পেয়ে আশিক সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। সে ভাবতেই পারেনি তার সঙ্গে এরকম কিছু একটা হতে পারে। নিজের রুমে বসে আশিক আর মনে মনে ভাবছে কি থেকে কি হয়ে গেল, এই মেয়েটা কিভাবে তার খোঁজ পেল। এদিকে অনুষ্ঠান শেষ হলে প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সোজা নিজের রুমে গিয়ে আশিকের নাম্বারে ফোন দিল। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে, তাই আশিক ফোনটা রিসিভ করতে চাইছিল না, কারণ এটা তার পার্সোনাল ফোন নাম্বার। এখানে অপরিচিত কেউ ফোন দিতে পারে না। কিন্তু পরপর ফোনটা বেজেই চলছিল, তাই আশিক ফোনটা রিসিভ না করে আর থাকতে পারল না। 4 বার রিং হওয়ার পর আশিক ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, কি ব্যাপার? কি সমস্যা তোমার? আমি সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন তুলছো না কেন? কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে 1 নম্বরে কথাগুলো শুনতে পেল আশিক। তার বুঝতে বাকি রইল না এটা প্রিয়াঙ্কা ছাড়া অন্য কেউ হতেই পারে না, তাই সে বলতে লাগলো, আপনি আমাকে এত রাতে ফোন দিয়েছেন কেন? এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, হবু বরকে ফোন দেওয়ার জন্য কোনো টাইমের প্রয়োজন হয় না, যখন ইচ্ছে তখনই ফোন দেওয়া যায়। এই বলে প্রিয়াঙ্কা আশিকের সঙ্গে গল্প করতে শুরু করে। গল্প করতে করতে কখন যে মধ্যরাত হয়ে গেল এটা কেউ টেরি পেল না। যদিও আশিক নিজে থেকে প্রিয়াঙ্কার সঙ্গে এতক্ষণ গল্প করতে চাইছিল না, কিন্তু প্রিয়াঙ্কা কথা শুরু করলে আর শেষ করতে চায় না। হঠাৎ করেই আশিক দিকে তাকিয়ে দেখল রাত 2টা বেজে গেছে। তখনই সে প্রিয়াঙ্কাকে বলে এখন তার ফোন রাখতে হবে, সকালে ডিউটি আছে। আর এই বলে আশিক ফোনটা কেটে দিল। যদিও প্রিয়াঙ্কা ফোনটা কাটতে চাইছিল না, সে চাইছিল সারা রাত আশিকের সঙ্গে গল্প করবে। বান্ধবীদের কাছে বরাবরই প্রেমের গল্প শুনে এসেছে, তারা নাকি সারা রাত তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে গল্পগুজব করে।
সেও এরকম কিছু একটা করতে চাইছিল, কিন্তু আশিক মোটেও সেরকম কিছু পছন্দ করে না। সে ফোন কেটে দিয়ে ফোন অফ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময়ে ডিউটিতে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে আসতে শুরু করলো। সপ্তাহখানেক ঘনিয়ে গেল, তাদের বিয়ের কোনো তোড়জোড় হচ্ছে না। এটা দেখে প্রিয়াঙ্কা তার বাবাকে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। বিয়ের আয়োজন এখনো শুরু করছো না কেন? আরে না, এই তো সপ্তাহখানেক গেল, আর কটা দিন যাক না, তারপর না হয় আশিকের বাবার সঙ্গে কথা বলা যাবে। কিন্তু প্রিয়াঙ্কার যেন তাড়া সইছিল না। সে কোনো কথা শুনতে চাইছিল না। সে তার বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল, আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হওয়া চাই, তা না হলে সে নিজেই কিছু একটা করে বসবে। এই কথা শুনে তার বাবা তাকে বলতে থাকে, এত চিন্তা করার কোনো কারণ নেই। আশিকের বাবা যখন কথা দিয়েছে নিজের ছেলের সঙ্গে প্রিয়াঙ্কাকে বিয়ে দেবেন, তখন তিনি সেটা করবেনই, কারণ তিনি কখনোই নিজের কথা নড়চড় করেন না। কিন্তু প্রিয়াঙ্কার তাতেও যেন হচ্ছিল না। সে তার বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যেন কালকের মধ্যেই আশিকের বাবার সঙ্গে তার বাবা এ ব্যাপারে কথা বলেন। তখন প্রিয়াঙ্কার বাবা আর কোনো প্রতিউত্তর করলেন না, নিজের মেয়ের কথাই মেনে নিলেন এবং পরের দিন বিকেলবেলা অফিস শেষ করে আশিকের বাবার অফিসে চলে গেলেন। আশিকের বাবার সঙ্গে সেখানে কথা বললেন। আশিকের বাবাও আর দ্বিমত করল না। তিনিও সিদ্ধান্ত নিলেন কিছুদিনের মধ্যেই এই শুভ কাজটা সেরে ফেলবেন। তবে সব কিছুর জন্য একটা রুলস এবং রেগুলেশন প্রয়োজন। বিয়ের মতো একটা অনুষ্ঠান বলে কথা, এখানে তো কিছু নিয়মকানুন আছে এবং সেই সঙ্গে প্রস্তুতিরও একটা ব্যাপার স্যাপার আছে। তাই তিনি প্রিয়াঙ্কার বাবাকে প্রস্তুত হতে বলেন। তিনি নিজেও সবকিছু গোছাতে শুরু করেন। পরের সপ্তাহেই তাদের বিবাহের এই শুভ কাজ সম্পন্ন হলো। যদিও আশিক শুরুতেই এই ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছিল না। সে কোনোভাবেই এটা ভাবতে পারছিল না তার চাইতে বয়সে বড় একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হবে। কিন্তু কি আর করবে, বাবার সিদ্ধান্ত বলে কথা, এটা তো মেনে নিতেই হবে। তাছাড়া আপনাদেরকে তো আগেই বলা হয়েছে সে তার বাবার খুবই বাধ্যগত একটা সন্তান। কখনোই সে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করে না। তাই এবারেও তার কোনো কিছুই করার ছিল না, কারণ এখানে তো অনেকগুলো মানুষের সামনে তার বাবা কথা দিয়েছিল, আর সেজন্যই এই কথা রক্ষা করা তার এবং তার বাবার দায়িত্ব হয়ে পড়েছিল। অপরদিকে প্রিয়াঙ্কাও বিয়েটা করার জন্য এতটাই তাড়াহুড়ো দেখাচ্ছিল যেন আশিককে ছাড়া তার জীবন যায় যায় অবস্থা। তাই আর দুই ফ্যামিলিতে কোনো রিস্ক নিতে চাইল না, তাড়াতাড়ি বিয়ের কাজটা সম্পন্ন করলো। বিয়ের দিন রাতের বেলা বাসর ঘরে বসে আশিকের জন্য অপেক্ষা করছে প্রিয়াঙ্কা। রাত 11টায় আশিক বাসর ঘরে প্রবেশ করলো। তখনই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গিয়ে আশিকের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। মেহমানদের বিদায় করে দিয়ে আসলাম। তাছাড়া সবেমাত্র রাত 11টা বাজে। এখন এত তাড়াহুড়োর কি আছে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। এত বছর অপেক্ষা করে তোমাকে পেলাম, এখন কি তোমাকে ছেড়ে থাকতে মন চায় নাকি? হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু সারা রাত তো রয়েছে। এই এত কথা বলো না তো, লাইটটা অফ করে আমার কাছে আসো। কেন? লাইট অন রেখে তোমার কাছে আসলে কি সমস্যা? লাইট অফ করতে হবে কেন? তখনই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে এসে ঠাস করে আশিকের মাথায় একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আরে হারামজাদা, এখানে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে যারা আমাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটি শুনছে। তাদেরকেও কি তুমি আমাদের রোম্যান্স দেখাবে নাকি? এই যা, সত্যি তো, আমি তো এটা একদম ভুলেই গেছিলাম। একটু ওয়েট করুন ম্যাডাম, আমি লাইট অফ করে আসছি। এই বলে আশিক রুমের লাইটটা অফ করে প্রিয়াঙ্কার কাছে চলে গেল। তারপর কি হলো ভিউয়ার্স? হ্যাঁ, সেটা আমিও দেখিনি আপনাদের মতো। এরপর ভালোই যাচ্ছিল তাদের দিনগুলো। বিয়ের কাজকর্ম শেষ হওয়ার পর আশিক নিজের ডিউটিতে মনোযোগ দেয়। অপরদিকে কিছুদিন পর প্রিয়াঙ্কাও তার বাবার কোম্পানির দেখাশোনা করতে থাকে। প্রিয়াঙ্কা শ্বশুরবাড়িতে থেকেও বাবার কোম্পানি দেখাশোনা করত। এতে আশিক কিংবা তার ফ্যামিলির কোনো প্রবলেম ছিল না, কারণ তারাও চাইতো প্রিয়াঙ্কা তার ফ্যামিলির পাশে দাঁড়াক। কারণ প্রিয়াঙ্কা ছিল তার ফ্যামিলির একমাত্র মেয়ে। সে যদি তার বাবা মায়ের পাশে না দাঁড়ায়, তাহলে কে তার বাবা মায়ের পাশে দাঁড়াবে? আর অপরদিকে প্রিয়াঙ্কাও সংসার প্রেমী মেয়ে ছিল। সারাদিন যত যা কিছু করতো না কেন, যতই ব্যস্ত থাকতো, দিন শেষে সন্ধ্যা হওয়ার আগেই শ্বশুরবাড়ি ফিরে আসতো আর নিজের হাতে স্বামী এবং শ্বশুর শাশুড়ির জন্য রান্নাবান্না করে তাদের মন জোগাড় করার চেষ্টা করত। অপরদিকে শ্বশুরবাড়ির সবাইও প্রিয়াঙ্কাকে অনেক বেশি ভালোবাসতো। যদিও প্রিয়াঙ্কার শ্বশুর শাশুড়ি এটা কখনোই চাইতো না প্রিয়াঙ্কা সারাদিন বাইরে কাজ করে এসে সংসারের কাজ করবে, কিন্তু প্রিয়াঙ্কাকে তারা এটা বলে শোনাতে পারতো না। একদিকে যেমন প্রিয়াঙ্কা সারা
সারাদিন বাইরে পরিশ্রম করে বাসায় ফিরে আসতো, অপরদিকে আশিকও সারাদিন বাইরে পরিশ্রম করে বাসায় ফিরে আসতো। আশিক বাসায় এসে চাইতো প্রিয়াঙ্কা তাকে সময় দেবে, কিন্তু সেটা হয়ে উঠত না। প্রিয়াঙ্কা অফিস থেকে এসে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ত। ব্যাপারটা একদমই আশিকের ভালো লাগতো না, যেটা নিয়ে সে প্রায়শই প্রিয়াঙ্কার সঙ্গে ঝামেলা করতে শুরু করে। আর সেই ব্যাপারটা বুঝতে পারে আশিকের আব্বু আম্মু দুজনেই। তাই তারা সিদ্ধান্ত নেয় প্রিয়াঙ্কা এবং আশিককে কিছুদিনের জন্য ছুটিতে কোথাও পাঠাবে। যদিও প্রিয়াঙ্কার ছুটি নিয়ে কোনো প্রবলেম ছিল না, তবে আশিকের ছুটি নিয়ে অনেক প্রবলেম ছিল। তার ছুটি নেওয়াটা কোনোভাবেই হয়ে উঠছিল না। একটার পর একটা কেস তার হাতে চলে আসছিল, যেটা সে ছাড়া অন্য কেউ ইনভেস্টিগেট করে সলভ করতে পারছিল না। অবশেষে অনেক মাস অপেক্ষার পর আশিকের অফিস থেকে ছুটি নেওয়া গেল, তাও আবার 1 সপ্তাহের জন্য। ছুটির দিন ধরজা হতেই আশিকের বাবা আশিক এবং প্রিয়াঙ্কার জন্য টিকিট বুক করে দিলেন। যেহেতু ছুটি কম দিনের ছিল, তাই তারা বেশি দূর যাওয়ার চিন্তা করলো না, দেশের মধ্যেই কোথাও একটা যাওয়ার চিন্তা। এদিকে প্রিয়াঙ্কা পাহাড় ভীষণ পছন্দ করে, তাই আশিক এবং প্রিয়াঙ্কার দুজনে মিলে সিদ্ধান্ত নিল তারা বান্দরবন যাবে। ফ্যামিলির মানুষও এটা শুনে খুবই খুশি হলো, কারণ প্রকৃতি মনকে বিশুদ্ধতা দেয়। আশিকের অফিস থেকে যেদিন ছুটি বলে সেদিন রাতেই তারা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিল। ঢাকা থেকে বান্দরবন গিয়ে পৌঁছাতে পরের দিন সকাল হয়ে গেল। তারা হোটেল বুক করে রেখেছিল। সেখানে পৌঁছে তারা সোজা হোটেলে উঠে গেল। সকালের খাবার খেয়ে কিছুক্ষণ সময় বিশ্রাম নিল। তারপর বিকেলের দিকেই তারা বাইরে বের হলো কিছুক্ষণ ঘোরাঘুরি করার জন্য। শীতের বিকেল, হালকা কুয়াশা, সবকিছু মিলিয়ে অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল সেখানে। একটা উঁচু পাহাড়ের উপর গিয়ে উঠল আশিক প্রিয়াঙ্কা দুজনে। চারপাশে তাকিয়ে ভালোভাবে প্রকৃতি দেখে নেওয়ার চেষ্টা করছিল। খুব সুন্দর লাগছিল পাহাড়গুলো। দূরের পাহাড় দেখা যাচ্ছিল না, কুয়াশায় ঘেরা ছিল। তবে দুই চোখের সীমানায় যতটা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আল্লাহ পাহাড়কে দিয়েছেন। আশিক আর প্রিয়াঙ্কা শীতের বিকেলে হালকা কুয়াশা ঘেরা গাছের উপর বসে পড়ল। প্রিয়াঙ্কা আশিকের কাঁধে মাথা রেখে বসে আছে। তখনই হঠাৎ করে আশিক বলতে লাগলো, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করতে পারি, যেটা অনেক দিন ধরেই ভাবছি। অবশ্যই, কেন নয়? তুমি আমাকে যে কোনো রকম প্রশ্ন করতে পারো। আমি তোমার সব রকমের প্রশ্নের উত্তর দিতে সবসময় প্রস্তুত। তুমি তো দেখতে যথেষ্ট সুন্দরী, শিক্ষিত, স্মার্ট একটা মেয়ে। ওই ছেলেটার মধ্যে তুমি কি এমন দেখলে যে ছেলেটা তোমার ভার্সিটিতে বস্তির একটা ছেলে হয়ে গিয়েছিল? প্রশ্নের উত্তরটা কি দিতেই হবে? দিলে ভালো লাগতো। জানি না কি এমন ছেলেটার মধ্যে আছে, তবে ছেলেটাকে প্রথম দিন দেখাতেই আমার কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হয়। মনে হচ্ছিল এই ছেলেটা আর 5টা ছেলের চাইতে আলাদা। তাই তো আস্তে আস্তে তার প্রতি আমার মায়া জন্ম নেয়, আর আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। শুধু কি এইটুকুই, নাকি আরো কিছু আছে? আর যেটা আছে সেটা হলো ভালোবাসা। তাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। মনে হচ্ছিল তাকে যদি জীবন থেকে হারিয়ে ফেলি, তাহলে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। সেটা তো দেখতে পেয়েছিলাম যেদিন তুমি আমার বার্থডে প্রোগ্রামে এসেছিলে। তোমার চেহারা দেখেই সেটা বোঝা যাচ্ছিল। তাহলে আর প্রশ্ন করার কি আছে এখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে আশিক, আর তারপরে প্রিয়াঙ্কার হাতটা শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে বলতে থাকে, এই যে এতটা ভালোবাসলে আমায়, কখনো ছেড়ে যাবে না তো? যদি আমায় ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু আমি মরেই যাব। কারণ আমি তোমার ভালোবাসায় পুরোপুরি আসক্ত হয়ে গেছি। আই পাগল, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমায় ভালোবেসেছি নাকি? তোমাকে আজীবন ভালোবেসে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখবো। সত্যি তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তোমায় ভীষণ ভালোবাসি আমি, কখনো ছেড়ে যাব না। এই যে তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। এই বলে আশিকের হাতটা শক্ত করে চেপে ধরে প্রিয়াঙ্কা। আর তখনই আশিক প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে, হে আকাশ বাতাস, হে পাহাড় সাক্ষী থেকো তোমরা আমার প্রিয়তমা। আর হে আকাশ বাতাস, হে পাহাড় সাক্ষী থেকো তোমরা। আমার প্রিয়তমা আজ আমায় কথা দিয়েছে, সে কখনো আমায় ছেড়ে যাবে না, যেন সে তার কথা রক্ষা করতে পারে। আশিকের কথাগুলো পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়াঙ্কাও তখন আশিককে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে একটা স্বস্তির নিঃশ্বাস নেয় আর বলতে থাকে, আল্লাহ তাকে রাব্বুল আলামিন, আপনি আমাকে সেই শক্তি দিন যেন আমি আমার প্রিয় মানুষটার সুখের কারণ হয়ে সারা জীবন তার পাশে থাকতে পারি। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, আর দুজন দুজনার হাত ধরে পাহাড়ি আঁকাবাঁকা পথে
হোটেলে ফিরে আসার চিন্তা করতে থাকে। সন্ধ্যা গনিয়ে আসে, অন্ধকার নেমে আসে। প্রিয়াঙ্কার মনে একটু ভয় ভয় লাগতে থাকে। পাহাড়ি আঁকাবাঁকা জঙ্গলময় পথ তাই। আর তখনই আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে পাজা কোলে তুলে নেয় আর বলতে থাকে, ভয় পেও না প্রিয়তমা, আছি তোমার পাশে। আমি পাশে থাকতে কোনো বিপদ তোমায় স্পর্শ করতে পারবে না। এই বলে সামনের দিকে অগ্রসর হয় দুজনেই। এভাবেই শুরু হয় তাদের ভালোবাসার নতুন এক পথ চলা। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।